আজকে আমি আবার তোমাদের সামনে আধুনিক ভারতের ইতিহাসের ওপর দ্বিতীয় ক্লাসটি নিয়ে চলে এসেছি। আমরা আগের দিনের প্রথম ক্লাসে আধুনিক ভারতের ইতিহাসে ইউরোপীয়দের আগমন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। তাতে আমরা কি পড়েছিলাম? পর্তুগিজদের সম্পর্কে আমরা পড়েছিলাম বা পর্তুগিজদের সম্পর্কে আমরা জেনেছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো ডাচ এবং ইংরেজ। ডাচ এবং ইংরেজ আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমরা জানো যে ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করেছিল। সেই ব্রিটিশদের কিভাবে এলো ব্রিটিশরা, ইংরেজরা, সেইগুলোটা আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব ডাচদের সম্পর্কে, কারণ পর্তুগিজের পর ভারতবর্ষে ইউরোপীয়দের মধ্যে ডাচরা ভারতবর্ষে আগমন করে। ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করছি ডাচ বা ওলন্দাজ। তাহলে ডাচ বা ওলন্দাজ এরা ইউরোপীয় কোন কান্ট্রি বা কোন দেশ থেকে এসেছিল? এরা নেদারল্যান্ড বা হল্যান্ডের বাসী ছিল। ঠিক আছে, নেদারল্যান্ড বা হল্যান্ড থেকে ডাচরা ভারতবর্ষে এসেছিল। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি প্রথম ডাচ বা ওলন্দাজ। ডাচ বা ওলন্দাজ। ডাচ বা ওলন্দাজদের মধ্যে একজন ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে ডি হাউটম্যান। নামটা মনে থাকবে? ডি হাউটম্যান। ডি হাউটম্যান 1596 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের বাসিন্দা বা ডাচ হিসাবে প্রথম ভারতবর্ষে পা রাখেন। কে? ডি হাউটম্যান। ঠিক আছে, আচ্ছা। এরপর 1602 খ্রিস্টাব্দে, ডেটটা ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 1602 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইআইসি বলে লিখলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। কত সালে? 1602 সালে। এই সালটা মনে রাখবে, পরে বলবো কেন মনে রাখার জন্য বলছি। এরপর 1605 খ্রিস্টাব্দে, কত বললাম? 1605 খ্রিস্টাব্দে ডাচরা ভারতবর্ষে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। কোথায়? মুসলিপট্টনমে। মুসলি তাহলে 1605 খ্রিস্টাব্দে ডাচ বা ওলন্দাজরা মুসলিপট্টনমে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। পর্তুগিজরা প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করেছিল? কোচিনে, ভাস্কো ডা গামা। মনে আছে? আগের ক্লাসে পড়িয়েছিলাম। তাহলে ডাচরা তাদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করছে? না, মুসলিপট্টনমে। আর ডাচদের থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এই ডাচরা প্রথম জয়েন্ট স্টক কোম্পানি তৈরি করেন ভারতের সঙ্গে বাণিজ্য করার জন্য। ঠিক আছে, ভারতের সঙ্গে জয়েন্ট স্টক কোম্পানি তৈরি করেছিল প্রথম কারা? ডাচরা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে, অনেক পরীক্ষা অনেকবার এসেছে। প্রথম জয়েন্ট স্টক কোম্পানি কোন ইউরোপীয়রা শুরু করে? না, ডাচ বা ওলন্দাজরা, যারা কোথার বাসিন্দা ছিল? নেদারল্যান্ড বা হল্যান্ডের বাসিন্দা ছিল। আচ্ছা, এরপর 1759 খ্রিস্টাব্দে, এখান থেকে এটা ইম্পর্টেন্ট, 1759 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়। যুদ্ধটার নাম কি? বেদারাজ যুদ্ধ। বেদারাজ যুদ্ধ, বা এটাকে কি বলে? হুগলির যুদ্ধ বলে। এটা বাংলাতে ঘটেছিল। কাদের সঙ্গে হয়েছিল? 1759 খ্রিস্টাব্দে ডাচদের সঙ্গে ইংরেজদের একটা যুদ্ধ হয়, যার নাম ছিল বেদারাজ যুদ্ধে। এখানে ডাচরা পরাজিত হয় এবং ভারতবর্ষ থেকে এরা চলে যায়। তাহলে কারা জয়লাভ করেছিল 1759 সালে বেদারাজ যুদ্ধে? ইংরেজরা জয়লাভ করে। ঠিক আছে, তাহলে ডাচ থেকে আমার এই কটা পয়েন্টে যথেষ্ট, এবং এইগুলো আমার ইম্পর্টেন্ট পয়েন্ট। কি না, ডি হাউটম্যান প্রথম এসেছিলেন ভারতবর্ষে। 1602 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। তারপর কি করলো? 1605 খ্রিস্টাব্দে মুসলিপট্টনমে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। আর ডাচরা ছিলেন প্রথম যারা জয়েন্ট স্টক কোম্পানি দ্বারা ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য শুরু করে। আর 1759 খ্রিস্টাব্দে বেদারাজ যুদ্ধে
ডাচরা ইংরেজদের হাতে পরাজিত হয়। ঠিক আছে, এটার মধ্যে ক্লিয়ার? এটার মধ্যে ক্লিয়ার? তাহলে আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই, এরপরে আমরা ইংরেজ সম্পর্কে জানবো, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা শুরু করছি ইংরেজ বা ব্রিটিশ। ব্রিটিশরা প্রায় ভারতবর্ষে তাদের 200 বছর প্রায় শাসন করেছিল। তাহলে ব্রিটিশদের সম্পর্কে আমাকে খুব খুঁটিনাটি জানতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা জেনে নেওয়া যাক। ভালো করে দেখো, 1600 খ্রিস্টাব্দে, কত? 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। কি বললাম? 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু হয়। ঠিক আছে, তাহলে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। এর আগে আমি কি বললাম, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে তৈরি হয়? 1602 খ্রিস্টাব্দে তৈরি হয়। তাহলে ডাচদের থেকে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে তৈরি হয়েছিল, কিন্তু এরা ভারতবর্ষে পরে এসেছিল। ডাচরা কত সালে এসেছিল ভারতবর্ষে? 1605 খ্রিস্টাব্দে। আর ব্রিটিশরা এসেছিল 1608 খ্রিস্টাব্দ থেকে 1609 খ্রিস্টাব্দে। ভালো করে মনে রাখবে, 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে, কিন্তু ভারতে এসেছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে। ঠিক আছে, আচ্ছা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে তৈরি হবে, এর পারমিশন কে দিয়েছিল? না তৎকালীন রানী কে ছিল? এলিজাবেথ, কুইন এলিজাবেথ এদেরকে পারমিশন দিয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করা হবে। আচ্ছা, এই যে 1600 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়, তখন ভারতবর্ষের শাসক কে ছিলেন? দিল্লিতে কে শাসক ছিলেন সেটা আমাকে জানতে হবে। তখন হচ্ছে মুঘল সাম্রাজ্য, এবং মুঘল সাম্রাজ্যের খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব সেখানে শাসন করছিলেন, তার নাম ছিল আকবর। তাহলে 1600 খ্রিস্টাব্দে আমি ইম্পর্টেন্ট কি কি বললাম? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো। কে পারমিশন দিয়েছিল? না কুইন এলিজাবেথ। কার সময় হয়েছিল ভারতবর্ষে তখন শাসক কে ছিল? না মুঘল সম্রাট আকবর। ঠিক আছে, তাহলে 1600 খ্রিস্টাব্দ বুঝতে পারা গেছে। এরপর 1608 খ্রিস্টাব্দ, কি বললাম? 1608 খ্রিস্টাব্দ। 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স, মনে রাখবে, কে ছিল? ক্যাপ্টেন হকিন্স কে 1608 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ভারতবর্ষে পাঠানো হয়। ঠিক আছে, তিনি যে জাহাজটা এসেছিলেন সেই জাহাজটার নাম কি ছিল? জাহাজটার নাম ছিল হেক্টর, এবং তিনি তুর্কি ভাষায় খুব পারদর্শী ছিলেন, তুর্কি ভাষা খুব ভালো জানতেন, তুর্কি। ঠিক আছে, তাহলে ক্যাপ্টেন হকিন্সকে 1608 খ্রিস্টাব্দে ভারতবর্ষের উদ্দেশ্যে পাঠানো হয়। ঠিক আছে, কার তরফ থেকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে। তিনি 1609 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট, তখন আকবর মারা গেছেন, মুঘল সম্রাটকে না জাহাঙ্গীর, জাহাঙ্গীরের দরবারে যান। কত সালে? 1609 খ্রিস্টাব্দে। ভালো করে মনে রাখবে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তৈরি হয় তখন মুঘল সম্রাট ছিলেন আকবর, আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসেন তখন মুঘল সম্রাট ছিলেন কিন্তু জাহাঙ্গীর। ঠিক আছে, তাহলে 1609 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের দরবারে যান, কি জন্য? না তাদের বাণিজ্য কুঠি স্থাপন করার জন্য। এবং এখানে যে গল্পটা হলো, যে জাহাঙ্গীরের দরবারে যখন ক্যাপ্টেন হকিন্স গেলেন, তখন তিনি যে ভারতের পশ্চিম যে এদিকে, এই পশ্চিম যে উপকূল, সে পশ্চিম উপকূলেই শুধুমাত্র তারা ট্রেড বা বাণিজ্য করার পারমিশন পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে 1609 খ্রিস্টাব্দে যখন ক্যাপ্টেন হকিন্স গিয়েছিল, তাহলে পুরো ভারতবর্ষে তারা বাণিজ্য করার অধিকার লাভ বা পারমিশন লাভ করেন, শুধুমাত্র পশ্চিম উপকূলে পারমিশন দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? জাহাঙ্গীর। সেটাতে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটেও খুশি ছিলেন না। ঠিক আছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি চেয়েছিল? হোল পুরো ভারতবর্ষে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করতে। এরপর
1611 খ্রিস্টাব্দ। এই 1611 খ্রিস্টাব্দে দুটো ঘটনা ঘটে। কি কি? 1611 খ্রিস্টাব্দে ব্রিটিশরা তাদের প্রথম বাণিজ্য কুঠি মুসলিপট্টনমে স্থাপিত করে। মুসলিপট্টনম। তাহলে ফ্রান্স ডাচরাও তাদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করেছিল? মুসলিপট্টনমে। আর ইংরেজরাও তাদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করছে? না, মুসলিপট্টনমে। ঠিক আছে। আর পর্তুগিজরা কোথায় করেছিল? কোচিনে। এগুলো মনে রাখবে। তাহলে 1611 খ্রিস্টাব্দে ইংরেজরা তাদের প্রথম বাণিজ্য কুঠি মুসলিপট্টনমে স্থাপন করে। এটা কিন্তু একটা টেম্পোরারি ছিল। টেম্পোরারি বাণিজ্য কুঠি স্থাপন করেছিল মুসলিপট্টনমে। ঠিক আছে। এরপর 1611 খ্রিস্টাব্দে আরেকটা ঘটনা ঘটে। কি ঘটনা? না, 1611 খ্রিস্টাব্দে আরেকটা যুদ্ধ হয়। যুদ্ধের নাম কি? সোয়ালি হোল। সোয়ালি হোলের যুদ্ধ, যেটা সুরাটের কাছে ছিল। সোয়ালি হোল জায়গাটা সুরাটের কাছে একটা যুদ্ধ হয় সোয়ালি হোল। কাদের মধ্যে হয়েছিল? না, ইংরেজদের সঙ্গে পর্তুগিজদের। কাদের যুদ্ধ হয়েছিল? ইংরেজ ও পর্তুগিজদের সোয়ালি হোলের যুদ্ধ হয়, যেখানে ইংরেজরা জয়লাভ করে। ঠিক আছে। তাহলে সোয়ালি হোলের যুদ্ধ কত সালে হয়েছিল? 1611 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও পর্তুগিজদের মধ্যে, যেখানে ইংরেজরা জয়লাভ করে। এই ইংরেজরা যে সোয়ালি হোলের যুদ্ধ, যেটা সুরাটের কাছে হয়েছিল, যে জয়লাভ করলো, এই খবর তৎকালীন যে সম্রাট জাহাঙ্গীরের কাছে পৌঁছায়, যে ইংরেজরা পর্তুগিজদের কাছে জয়লাভ করেছে। এরপর জাহাঙ্গীর 1613 খ্রিস্টাব্দে ইংরেজদেরকে সুরাটে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করার পারমিশন দেয়। এটা ইংরেজরা চেয়েছিল সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করতে। সেই পারমিশন কে দেয়? জাহাঙ্গীর দেয়। কত সালে? 1613 খ্রিস্টাব্দে। তাই 1613 খ্রিস্টাব্দে সুরাটে ইংরেজরা প্রথম তাদের পার্মানেন্ট বাণিজ্য কুঠি স্থাপন করে। মুসলিপট্টনমটা কি বলেছিলাম? টেম্পোরারি। তাহলে সুরাটে তো প্রথম ইংরেজরা তাদের পার্মানেন্ট বাণিজ্য কুঠি বা স্থায়ী বাণিজ্য কুঠি স্থাপন করে। কত সালে? 1613 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এখানে আমাদের ক্লিয়ার? আচ্ছা, এরপর বোর্ডটা দাঁড়াও একটু ক্লিয়ার করি। আচ্ছা, এরপর তাহলে কি? 1613 সালের পর ইম্পর্টেন্ট যে সালটা, সেটা হচ্ছে 1615 খ্রিস্টাব্দ। 1615 খ্রিস্টাব্দে কি হয়েছিল? না, 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো, খুব ইম্পর্টেন্ট, স্যার টমাস রো ভারতবর্ষে আসেন। কার অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হিসাবে? না, প্রথম জেমস। রাজা প্রথম জেমসের রাষ্ট্রদূত হিসেবে স্যার টমাস রো ভারতবর্ষে আসেন। কোথায় যান? না, জাহাঙ্গীরের দরবারে যান স্যার টমাস রো। এরপর কি হয়েছিল? না, জাহাঙ্গীরের দরবারে 1615 সালে স্যার টমাস রো যাওয়ার পরে জাহাঙ্গীর তাদেরকে বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা পারমিশন দেয়, তারা হোল যে মুঘল এম্পায়ার, পুরো যে মুঘল এম্পায়ার আছে, সেই পুরো মুঘল এম্পায়ারে তাদের বাণিজ্য করার পারমিশন দেয়। কার সময়? স্যার টমাস রো যখন জাহাঙ্গীরের দরবারে যায়। ঠিক আছে। 1615 খ্রিস্টাব্দে কেস ছিল স্যার টমাস রো কার রাষ্ট্রদূত হিসাবে? ইংরেজ রাজা প্রথম জেমসের রাষ্ট্রদূত হিসাবে। এরপর কি হয়েছিল? ইম্পর্টেন্ট যে সালটা, সেটা হচ্ছে 1632 খ্রিস্টাব্দ। 1632 খ্রিস্টাব্দে গোলকুন্ডার সুলতান একটা গোল্ডেন ফরমান জারি করে। কি বললাম? গোল্ডেন ফরমান। গোলকুন্ডা সুলতান 1632 খ্রিস্টাব্দে একটা গোল্ডেন ফরমান জারি করে, যার ফলে ইংরেজরা কিছু ট্যাক্স বা কিছু টাকার বিনিময়ে, ঠিক আছে, বা লিজের বিনিময়ে তারা গোলকুন্ডাতে তাদের বাণিজ্য করার সুযোগ পায়। ঠিক আছে। গোল্ডেন ফরমান কে জারি করেছিল? গোলকুন্ডার সুলতান। কাদের উদ্দেশ্যে জারি করেছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যে। কত সালে? 1632 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এরপরে
যে সালটা সেটা হচ্ছে 1639 খ্রিস্টাব্দ। ঠিক আছে, 1639 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডে, কি বললাম নামগুলো মনে রাখবে, ফ্রান্সিস ডে মনে থাকবে তো। ফ্রান্সিস ডে কি করেছিল, মাদ্রাজটা তারা একটা লিজে কি পেয়েছিল না, বাণিজ্য করার সুযোগ পেয়েছিল। কোথায় না, মাদ্রাজে। কে করেছিল, ফ্রান্সিস ডে। ঠিক আছে, ফ্রান্সিস ডে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে তারা বাণিজ্য কুঠি বা বাণিজ্য করার সুযোগ পায়। ঠিক আছে, এই পারমিশনটা কে দিয়েছিল, যদি পরে যে পারমিশনটা কে দিয়েছিল না, চন্দ্রগিরির রাজা, চন্দ্রগিরির রাজা। ঠিক আছে, চন্দ্রগিরির রাজা ফ্রান্সিস ডেকে মাদ্রাজে একটা লিজের বিনিময়ে বাণিজ্য করার সুযোগ দেয়। ঠিক আছে, ক্লিয়ার এখান পর্যন্ত? আচ্ছা, বোর্ডটা একটু ক্লিয়ার করি। হচ্ছে 1651 খ্রিস্টাব্দ, খুব ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। কারণ কি, এই ঘটনাটা ওয়েস্ট বেঙ্গলে ঘটেছিল। কি ঘটেছিল না, হুগলিতে ইংরেজরা তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে ইংরেজরা ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গলের বা বাংলার কোথায় প্রথম তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে, হুগলিতে। কত সালে, 1651 খ্রিস্টাব্দে, মনে থাকবে। এরপর যে ইম্পর্টেন্ট সালটা সেটা হচ্ছে 1662 খ্রিস্টাব্দ ও 1668 খ্রিস্টাব্দ। এই দুটো সালের ঘটনা রিলেটেড। কিরকম রিলেটেড, 1662 খ্রিস্টাব্দে ইংরেজের রাজা দ্বিতীয় জেমস, কি বললাম, দ্বিতীয় জেমস কার সঙ্গে বিবাহে আবদ্ধ হয় না, পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন। ইংরেজ রাজা দ্বিতীয় জেমস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ডাউরি হিসাবে বা পণ হিসাবে বোম্বে তারা পায়। কাদের কাছ থেকে, পর্তুগিজদের কাছ থেকে। পর্তুগিজরা ইংরেজ রাজাকে দেয় ডাউরি হিসাবে বোম্বে। কোথায়, ভারতবর্ষের বোম্বাই। এই বোম্বাই 1668 খ্রিস্টাব্দে ইংরেজ রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা ইয়ারলি লিজের বিনিময়ে ব্যবসা করা বা বাণিজ্য করা বা ট্রেড করার সুযোগ করে দেয়। কোথায়, নাই বোম্বেতে। কি বললাম, 1662 খ্রিস্টাব্দে দ্বিতীয় জেমস ইংরেজ রাজা পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যার ফলে ডাউরি হিসাবে বা পণ হিসাবে বোম্বে পান কে, ইংরেজ রাজা। সেই রাজা 1668 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখানে একটা ইয়ারলি টাকা বা পয়সার বিনিময়ে ট্রেড করা বা বাণিজ্য করার সুযোগ করে দেয়। ঠিক আছে, এরপরে যে ইম্পর্টেন্ট ডেটটা আছে সেটা হচ্ছে 1690 খ্রিস্টাব্দ। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 1690 খ্রিস্টাব্দে কি করেছিল, 1690 খ্রিস্টাব্দে আমাদের বর্তমান এখন যেখানে কলকাতা, তার কাছে সুতানটি বলে একটা গ্রাম ছিল। সেখানে ইংরেজরা তাদের বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। কে করেছিল, 1690 সালে, নাম মনে রাখবে, জব চার্নক। ঠিক আছে, জব চার্নক 1690 খ্রিস্টাব্দে সুতানটিতে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। জব চার্নক খুব ইম্পর্টেন্ট নাম। ঠিক আছে, এরপর 1696 খ্রিস্টাব্দে, কি বল, 1696 খ্রিস্টাব্দে এই যে সুতানটি যে বাণিজ্য কুঠি, এটা ফোর্ট উইলিয়াম নামে, ফোর্ট উইলিয়াম দুর্গ নামে পরিচিত হয়। কি বললাম, 1696 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি হলো। কি না, যে সুতানটি যে
বাণিজ্য কুটির তৈরি করেছিল কে? জব চার্নক। ঠিক আছে, এরপর 1700 খ্রিস্টাব্দে এই ফোর্ট উইলিয়ামের আন্ডারে যতগুলো বাংলাতে বাণিজ্য কুটি আছে সব এই ফোর্ট উইলিয়ামের আন্ডারে চলে আসে। কত সালে? 1700 সালে। এবং যে গ্রামগুলো ছিল সুতানটি, কলিকাতা, গোবিন্দপুর, এই সব গ্রামগুলি মিলে সিটি কলকাতা তৈরি হয়। তখন কলকাতা অবশ্য বলা হতো না, তখন এটাকে কি বলতো হতো? সিটি ক্যালকাটা। সিটি ক্যালকাটা তৈরি হয় কত সালে? 1700 সালে। কে তৈরি করেন? জব চার্নক। ঠিক আছে, কলকাতা শহরের পত্তন বা কলকাতা শহর কে তৈরি করেন? জব চার্নক। ঠিক আছে, জব চার্নক। কত সালে? 1700 সালে। 1690 সালে সুতানুটিতে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেছিল। আর ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে তৈরি হয়? 1696 খ্রিস্টাব্দে। আর সব থেকে লাস্ট যে ডেটটা আমাদেরকে পড়তে হবে বা যে সালটা ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1717 খ্রিস্টাব্দ। কি 1717 খ্রিস্টাব্দে কি এমন ঘটেছিল না? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিয়ার, নামটা মনে থাকবে, মুঘল সম্রাট ফারুক সিয়ার একটা ফরমান জারি করে। কাদের উদ্দেশ্যে? ইংরেজদের উদ্দেশ্যে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যে, যাকে কি বলে? ফারুক সিয়ারের ফরমান নামে পরিচিত বা 1717 ফরমান নামে পরিচিত। এবং এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ কোম্পানি। কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয়। 1717 যে ফারুক সিয়ারের ফরমান, সেটা কোম্পানির ম্যাগনা কার্টা নামে পরিচিত। এই ফরমান পাওয়ার ফলে কি হয়েছিল না, ফারুক সিয়ার ফরমান জারি হওয়ার পর ইংরেজরা ফ্রিলি ভারতবর্ষের যে কোনো জায়গায়, বলতে মুঘল সাম্রাজ্যের যে কোনো জায়গায় তারা বাণিজ্য করার সুযোগ পায়। ঠিক আছে, তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ব্রিটিশ সম্পর্কে আমরা এরপর আস্তে আস্তে ব্রিটিশদের সম্পর্কে জানবো। তাহলে সেটা আমাদের ইউরোপীয়দের আগমনের এই জায়গা থেকে আমরা শুরু করলাম। এখানে প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আশা করছি যে যে পয়েন্টগুলো বললাম এর বাইরে আর অন্য কোনো পয়েন্ট প্রয়োজন হবে না। এগুলো যদি কেউ না বুঝতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে, কোয়েরি থাকে, তাহলে কমেন্টে জানাবে। ঠিক আছে, এরপরে আমি নেক্সট ক্লাস করব। আর দুটো ইউরোপীয় কান্ট্রি আছে বা ইউরোপিয়ান কান্ট্রি দুটো আছে, সেই দুটো কান্ট্রি আমরা এর পরের ক্লাসে পড়াবো। একটা হচ্ছে ডেনিস, একটা হচ্ছে ফ্রেঞ্চ। ঠিক আছে, ডেনমার্ক থেকে এসেছিল ডেনিস, আর ফ্রান্স থেকে এসেছিল ফ্রেঞ্চ। ঠিক আছে, এদের সম্পর্কে জানবো। এদের সম্পর্কে জানার পরে আমাদের এই ইউরোপীয়দের ভারতে আগমন, এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।